এই প্রশাসনের এই যে ক্যাবিনেট এবং এই যে প্রশাসনের এর আগামী দিনগুলো কেমন হতে যাচ্ছে বলে আপনি মনে করেন? ডোনাল্ড ট্রাম্পকে ঠেকানোর, তাকে আটকানোর কেউ নেই। উনি যা চান তাই করতে পারেন। অসুস্থ, অযোগ্য এবং মদ্যপ মানুষকে ডিফেন্স মিনিস্ট্রির মতো একটা ক্যাবিনেটের ভার দেওয়া কি বুদ্ধিমানের কাজ কিনা, এ প্রশ্নটার পুরো অধিকার আমাদের অবশ্যই আছে। কিছু লোক আসছে ডোনার থেকে এবং ডোনার প্রতিনিধি হিসাবে আসছে, এবং এই লোকগুলো এদের মধ্যে থেকেই আপনি আগের মন্ত্রিসভার মতো আমরা দেখতে পাবো যে কোনো এক পর্যায়ে হয়তো 2 বছর, 1 বছর, 2 বছরের মধ্যে অনেকেই কিন্তু এখান থেকে ঝরে যাবেন। ট্রাম্প প্রশাসনে মনোনীতদের তালিকার সবাই দেখেছেন, আপনি দেখেছেন, আমিও দেখেছি। এ নিয়ে বিস্তর আলোচনাও আমরা করেছি বেশ ব্যাপকভাবে গত 1 মাস 1.5 মাস যাবৎ। এই তালিকার লোকজনের বিরুদ্ধে আছে ব্যাপক সমালোচনা, আছে অনভিজ্ঞতার অভিযোগ ও আইনি অভিযোগ। সব মিলিয়ে এটাকে আমরা একটা ডিজাস্টারই বলতে পারি। এই প্রশাসনের এই যে ক্যাবিনেট এবং এই যে প্রশাসনের এর আগামী দিনগুলো কেমন হতে যাচ্ছে বলে আপনি মনে করেন? হাবিব ভাই, আপনাকে ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। একটা কথা শুরুতে বলা ভালো যে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জিতেছেন, ভালোভাবে জিতেছেন। মেবি 52% ভোট পেয়ে তিনি জিতে, which is significant আমেরিকান কনটেক্সটে। ফলে তিনি তার পছন্দের ক্যাবিনেট বাছাই করতেই পারেন, এটি তার অধিকারের মধ্যে পড়ে। আইনি অধিকার, নৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার। কিন্তু আমরা যারা বাইরে বসে, আমাদের দায়িত্ব একটা আছে যে তিনি কাদের হাতে দেশ চালানোর ভার ছেড়ে দিচ্ছেন। আমরা জানি যে এই নির্বাচনের ফলে আমেরিকার ক্ষমতার প্রতিটি ক্ষেত্র রিপাবলিকান, মোর স্পেসিফিক্যালি ডোনাল্ড ট্রাম্পের নিয়ন্ত্রণাধীন। হাউস, সেনেট, হোয়াইট হাউস এবং সুপ্রিম কোর্ট সবই এখন রিপাবলিকান প্রভাবিত বা নিয়ন্ত্রিত। ফলে ডোনাল্ড ট্রাম্পকে ঠেকানোর, তাকে আটকানোর কেউ নেই। উনি যা চান তাই করতে পারেন। একমাত্র আমরাই যারা বাইরে বসে, মিডিয়া বলছি আমি, একমাত্র মিডিয়াই পারে ডোনাল্ড ট্রাম্পকে খানিকটা হলেও রেস্ট্রেইন করতে, এবং করছেও বটে। আপনি একটু আগে কথা বললেন আমাদের ফ্লোরিডার কংগ্রেসম্যান ম্যাট গেটস এর কথা। ম্যাট গেটস কিন্তু হয়ে গেছিলেন। ম্যাট গেটস কিন্তু রিপাবলিকান 2-1 সেনেটর বাদ দিলে প্রায় সবাই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কথা মেনে নিতে প্রস্তুত ছিল বলে আমরা আভাস পেয়েছি। অথবা এখন যেমন পিট হেগসেথকে নিয়ে কথা উঠেছে, পিট হচ্ছেন গিয়ে ফক্স নিউজের একজন অ্যাঙ্কার। তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ আপনি উল্লেখ করেছেন, তার মধ্যে একটা বড় অভিযোগ হচ্ছে সেক্সুয়াল অ্যাসল্ট। তিনি বলেছেন আমি পৌঁছে দিয়েছি, কিন্তু আমি কোনো সেক্সুয়াল কোনো অ্যাক্ট করিনি, আমি নিজে স্বীকার করেছেন উনি। আপনি বললেন যে কিল অল মুসলিমস বলেছেন, মাতাল অবস্থায় তিনি বাইরে এসে হোটেলের সামনে প্রকাশ্যে মূত্র ত্যাগ করেছেন, এগুলো সব ফুলি ডকুমেন্টেড। বলে একজন অসুস্থ, অযোগ্য এবং মদ্যপ মানুষকে ডিফেন্স মিনিস্ট্রির মতো একটা ক্যাবিনেটের ভার দেওয়া কি বুদ্ধিমানের কাজ কিনা, এই প্রশ্নটার পুরো অধিকার আমাদের অবশ্যই আছে, আমরা তুলবই। আমার বিবেচনা যারা ক্ষমতায়, যাদেরকে ডোনাল্ড ট্রাম্প নমিনেট করেছেন, তাদের 3টা ক্যাটাগরি আছে। এক, এরা সবাই অধিকাংশই মিলিয়নিয়ার্স অর বিলিয়নিয়ার্স। আপনি এলন মাস্কের কথা বলেছেন, বাকি প্রত্যেকে কিন্তু কম বেশি হয় ওয়াল স্ট্রিট থেকে, নয় এই আপনি বললেন ক্রিপ্টোকারেন্সি, সেই ক্রিপ্টোকারেন্সির জগৎ থেকে তারা এসছেন। এবং তাদের মূল লক্ষ্য তাদের স্বার্থকে প্রমোট করা। তাদের স্বার্থ বলতে কি বোঝে? আরো বেশি প্রফিট বানানো। সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে এলন মাস্ক এবং তার কোম্পানি, যারা এই নির্বাচন থেকে, এই সরকার থেকে বিপুল পরিমাণে লাভ হবার সুযোগ খুঁজছেন। বলে প্রথম ক্যাটাগরি হচ্ছে বিলিয়নিয়ার্স, সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে সেক্সুয়াল পারভার্টস। আমরা একটু আগে কথা বলেছি ম্যাট গেটস সম্বন্ধে, আমরা কথা বলতে পারি পিট হেগসেথ নিয়ে, ইভেন লিন্ডা ম্যাকমাহনকে নিয়ে বলতে পারি। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন লিন্ডা ম্যাকমাহন। তার বিরুদ্ধে আজকে না 15 বছর আগে অভিযোগ ছিল উইমেন অ্যান্ড চিলড্রেন ট্রাফিকিং এর, শিশু পাচারের যৌন অভিযোগে 15 বছর আগে তাকে থেকে তিনি অভিযুক্ত এই সমস্ত কারণে। ডোনাল্ড ট্রাম্প বেছে বেছে এমন সব লোক নিয়েছে যারা তার মতোই সেক্সুয়াল অ্যাসল্টের অভিযুক্ত, এবং তিনি আমাদেরকে ডিফাই করছেন, দেখো পারো তো কিছু করো, পারো তো। আমি
দিলাম কি বলে লিন্ডা ম্যাকমাহনকে, কি করবো তোমরা? আমার রিপাবলিকান বন্ধুরা তো আমার অপ্রতিবাদ করবে না। ফলে এটা দুটো। আর থার্ড ক্যাটাগরি কমপ্লিটলি ইনকম্পিটেন্ট লোক, এমন সব লোককে তিনি বাছছেন যারা এই কাজের জন্য যোগ্য নন। যেমন ধরা যাক পিট হেক্সেট। পিট তার একমাত্র যোগ্যতা কি, তিনি 2 টার্ম ইরাকে সফর করেছেন, অ্যাজ এ মেরিন মেম্বার করেছেন। এই যোগ্যতা নিয়ে তিনি কি এই বিশাল লার্জেস্ট ডিপার্টমেন্ট আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনে ম্যানেজ করার ক্ষমতা তার আছে? আমরা জানি সবকিছু তার যে নিজের যে অফিস তিনি ম্যানেজ করতেন, 5 জন লোক মাত্র, 5 জন লোক তিনি ম্যানেজ করতে পারেননি বলে ফক্স কর্তৃপক্ষ তাকে সরিয়ে দিয়েছিল। সেখানে তিনি যদি এই হাজার হাজার লোকের, 3.5 লক্ষ লোকের সদস্যের এই ক্যাবিনেট, এবং যার বাজেট অলমোস্ট $90 বিলিয়ন, অলমোস্ট ক্লোজ টু $1 ট্রিলিয়ন, তিনি কি করে ম্যানেজ করবেন? সম্পূর্ণ অযোগ্য লোককে তিনি এসে বসাচ্ছেন এই সমস্ত জায়গায়, যার ফলে আমার ভয় হচ্ছে যে এই 4 বছর আমরা খুব কঠিন সময় দিয়ে অতিক্রম করব। আর একটা কাজ লক্ষ্য করবেন, আপনি ক্যাশ প্যাটেলের কথা বলেন, ক্যাশ প্যাটেলকে দেওয়া হচ্ছে এমন এক ডিপার্টমেন্টে, যে ডিপার্টমেন্ট আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত। ক্যাশ প্যাটেল কি বলেছেন, আমি যখন FBI এর চিফ হব, অথবা আমি যখন দায়িত্ব পাবো FBI এর মতো ডিপার্টমেন্ট, আগে থেকে প্রেডিক্ট করেছিলেন, আমার কাজ হবে প্রসিকিউট দি প্রসিকিউটার্স। যে সমস্ত প্রসিকিউট করে তাদেরকে আমি, কথা তিনি কেন বলছেন, কারণ আমাদের DOJ ডিপার্টমেন্ট জাস্টিস তাদের বিবেচনায় ট্রাম্পের বিরুদ্ধে কনস্পিরেসি করেছে, তারা এটাকে ডিপ স্টেট বলে মনে করে। তো তিনি বলছেন আমার কাজ হবে টু প্রসিকিউট দ্য প্রসিকিউটার্স। তিনি কথা বলেছেন যে সমস্ত মিডিয়া ট্রাম্পের বিরুদ্ধে কথা বলেছে, আমি তাদেরকেও প্রসিকিউট করব। ফলে ছবিটা মোটামুটি পরিষ্কার। ডোনাল্ড ট্রাম্প বেছে নিয়েছেন সবচেয়ে অনুগত এমন লোকদেরকে, যারা তার কোনো কথায় প্রতিবাদ করবে না। এর আগের বারও তিনি তাই করার চেষ্টা করেছিলেন। ফর্চুনেটলি অথবা আনফর্চুনেটলি এমন সব লোক আমরা পেয়েছিলাম যাদেরকে আমরা বলি অ্যাডাল্টস ইন দ্য রুম, যারা ডোনাল্ড ট্রাম্পের এই বালখিল্য সুলভ আচরণ নিয়ন্ত্রণ করতে উদ্যোগী হয়েছিলেন। যেমন ধরা যাক তার চিফ অফ স্টাফ জন কেলি, জেনারেল কেলি, অথবা তার ডিফেন্স সেক্রেটারি, এরা তাকে রেস্ট্রেন করার চেষ্টা করেছিলেন। কিন্তু এখন যাদেরকে তিনি ক্ষমতায় আনছেন বা আনবেন তিনি আশা করছেন, তারা কেউই একটি কথা বলবেন না, ভয়টা সেখানে। আমি খুবই উদ্বিগ্ন আগামী 4 বছরের জন্য। আপনি উদ্বিগ্ন, আমরা সবাই উদ্বিগ্ন। আপনি লিন্ডা ম্যাকমোহনের কথা বলছিলেন। আমি অ্যাজ ট্রাম্প ইজ ডুইং, তার সিলেকশন যখন উনি করছেন, প্রত্যেককে নিয়ে গবেষণা করাটা আমাদের জরুরি। তার কারণ মিডিয়া হিসাবে এটি আমাদের কর্তব্য। আমি কয়েকজনকে নিয়ে শুরু করেছি, আমার মনে হয় আপনার সাথে আলাপচারিতায় গতকাল আমি উল্লেখ করেছিলাম। লিন্ডা ম্যাকমোহন এমন একটি কাজ করেছেন যিনি যাকে দেওয়া হয়েছে এডুকেশন সেক্রেটারি দায়িত্ব। লিন্ডা ম্যাকমোহনের একমাত্র যোগ্যতা, 2টি যোগ্যতা। একটি হচ্ছে লিন্ডা ম্যাকমোহন ট্রাম্পের ক্যাম্পেইনে $25 মিলিয়ন দিয়েছিলেন, এটি একটি ব্যাপার। আর তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে লিন্ডা ম্যাকমোহন কেনেডিকেটের বোর্ড অফ এডুকেশনের দায়িত্ব পেয়েছিলেন, এবং সেই দায়িত্ব পেতে উনি যে সনদটি জমা দিয়েছিলেন তাতে লেখা ছিল উনি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সার্টিফাইড বা এই ধরনের একটা কিছু। আমি পুরোটি এখন আমার হাতে এসে পৌঁছেনি, তখন আমি বলবো। পরে দেখা গেছে সেই সনদটি জালিয়াতি করা, অর্থাৎ সেই সনদটি সঠিক নয়। তো এটি হচ্ছে একমাত্র তার যোগ্যতা, এবং সেই যোগ্যতাও জালিয়াতির মাধ্যমে পাওয়া। কাজেই আপনি যখন বলছেন উদ্বিগ্ন, আমাদের মনে হয় এছাড়া কোনো গন্তব্য নেই, এবং উই হ্যাভ টু কিপ চ্যালেঞ্জিং। আমি আসছি আপনার কাছে, মহসিন পাটোয়ারি, আপনার কাছে আমি যাব। ইতিহাস বলে, এই কিছুক্ষণ আগে হাসান ফেরদৌস বলছিলেন যে তার অনুগত্য হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রাম্পের কাছে। ইতিহাস বলে একজন স্বৈরা শাসক নিজেদের আশেপাশের যোগ্য লোকের চেয়ে বিশ্বস্ত লোকদের রাখতেই পছন্দ করেন। ডোনাল্ড ট্রাম্পের মাঝেও কি এমন সব লক্ষণ দেখতে পাচ্ছেন আপনি কি মনে করেন, এবং তার পরিণতি কি হতে পারে? আপনাকে অনেক ধন্যবাদ। আমি ভাইয়ের অ্যানালাইসিসটা দেখলাম। তবে
এটা তো আমরা আগেও দেখেছি যে প্রেসিডেন্ট ট্রাম্প চ্যালেঞ্জ পছন্দ করেন না। ওনার যে একনায়তন্ত্র যে মনোভাব, সেই মনোভাব তো ওনার রয়েছে। উনি অ্যাবসলিউট লয়ালিটির যে ব্যাপারটা আছে, সেই লয়ালিটির ব্যাপারটা উনি দেখেন। তবে প্রেসিডেন্টের জন্য যেটা দরকার, যে ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ ফ্যাক্টস করার মতো সেই লোকের সংখ্যা আমি অত বেশি দেখছি না এবার। আর কিন্তু আলটিমেটলি প্রেসিডেন্টকে তো দায়িত্ব নিতে হবে, এবং যদি সব খারাপ হয় ইভেনচুয়ালি ওনাকেই এবং রিপাবলিকান পার্টিকেই রেসপন্সিবিলিটি নিতে হবে। তো যারা ওনার এখানে এসেছেন তাদের মধ্যে প্রায় ৭৪ জনকে উনি যে নমিনেট করেছেন, ওর মধ্যে ৪৫ জনকে সিনেটের কনফার্মেশন লাগবে, আর ২৯ জন বা ৩০ জনকে সিনেটের কনফার্মেশন লাগবে না। তবে যারা সিনেটের কনফার্মেশন লাগবে, ওটা ভাই তো বলেছেন যে এটা কোনো অসুবিধা নাই, কারণ সিনেটে তাদের মেজরিটি আছে, তারা এটা করে নেবেন। এবং এর মধ্যে অনেকেই আছে তার ফর্মার স্টাফ হুইচ দে প্রুভ টু বি লয়াল, তাদের কাছ থেকে নিয়েছেন। কিছু রিপ্রেজেন্টেটিভ নিয়েছেন ভোটিং ব্লক থেকে, যেমন আমি বলবো যে ভারতীয় যে কিছু লোককে নিয়েছেন যেখান থেকে আসছে, এটা একটা ভোটিং ব্লক হিসাবে আমার মনে হয় গিয়েছে। কিছু লোক আসছে ডোনার থেকে এবং ডোনার প্রতিনিধি হিসাবে আসছে। এবং এই লোকগুলো এদের মধ্যে থেকেই আপনি আগের মন্ত্রিসভার মতো আমরা দেখতে পাবো যে কোনো এক পর্যায়ে হয়তো 2 বছর, 1 বছর, 2 বছরের মধ্যে অনেকেই কিন্তু এখান থেকে ঝরে যাবেন। তার যে কমিটমেন্ট ইনিশিয়াল, সেই কমিটমেন্টটা রাখার জন্যই অনেককে উনি নিয়েছেন, এবং তার যে কনস্টিটিউয়েন্সি ওদেরকে ঠান্ডা করার জন্য। কিন্তু এটা আমার মনে হয় এটা ইভেনচুয়ালি এই কম্পোজিশনটা থাকবে না। তবে আমি মনে করি যে এটা তার দায়িত্ব। একজন আমেরিকার জনগণ তাকে ভোট দিয়েছে 52%, নিশ্চয়ই আমেরিকান জনগণ কোনো একটা কিছু দেখে তাকে ভোট দিয়েছে। আমরা আশা করি উনি মানুষের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তাকে ভোট দিয়েছেন সেটা করবেন। তবে তার টেম্পারামেন্ট যেটা আমরা বলেছেন, সেই টেম্পারামেন্ট তো তার আছে, আমরা আগেও দেখেছি, এখনো থাকবে। উনি ক্রিটিসিজম টলারেট করবে না, এবং টলারেট করলে দিন থেকে থাকবে না। অনেক যেগুলো এর আগে ছিল বেশি দিন থাকতে পারেনি, আমি মনে করি এবারও অনেকেই থাকতে পারবে না। আপনি আমাকে কার কথা মনে করাচ্ছেন জানেন? হেনরি দ্য থার্ড। I'm not kidding. I am not kidding. সেরকম হেনরি দ্য থার্ড কারো কথা পছন্দ করতেন না, মানে কেউ যদি কিছু বলতো সোজাসুজি শিরোচ্ছেন। এই যে কথাটি বললাম, আমি হয়তো হাসির ছলে এই কথাটি বলছি, কিন্তু কথাটি কিন্তু আসলে খুবই বিপজ্জনক। হাসান ফেরদৌস, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে কংগ্রেস তার হাতে, সুপ্রিম কোর্টও মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে যদিও সরাসরি কোনো ভূমিকা রাখে না, কিন্তু তার পকেটে প্রেসিডেন্ট উনি নিজে, কাজেই অনেকের মনোনয়নই পেয়ে যাবেন। এটি খুবই আশঙ্কার ব্যাপার, কারণ দের ইজ নো চেক অ্যান্ড ব্যালেন্স এই মুহূর্তে, যেটি থাকার কথা ছিল নেই। কিন্তু এই যে একের পর এক মনোনয়ন, ভয়ঙ্কর সব মনোনয়ন, আমি জানি অনেকে মনে করবেন, অনেকে বলে থাকেন যে উনি তো মানে প্রমিস করেছেন যে উনি হি উইল সোয়াম্প ড্রেইন দ্য সোয়াম্প। ওকে, গতবার করতে পারেনি বিকজ আমলাদের কারণে, এখন ওনার লোকজন নিচ্ছেন, কিন্তু ভয়াবহতা আসলে কোথায়? আর এই যে আমরা যারা আছি সবাই, স্পেশালি যারা মিডিয়াতে আছেন, কিভাবে ট্রাম্পের এই ভবিষ্যৎ প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আনতে পারেন? কারণ আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে ইট ইজ আ ভেরি ডিফিকাল্ট টাস্ক। CNN করেছে ম্যাথ গেটসের ব্যাপারে, যার জন্য ম্যাথ গেটস কিন্তু নাম তুলে নিতে বাধ্য হয়েছেন। আমি শুনবো আপনার কাছে। আমি একটা এক্সাম্পল দিই। আমরা বলছি ক্যাশ প্যাটেলের কথা। ক্যাশ প্যাটেল সম্বন্ধে উইলিয়াম বার, ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন বিচারমন্ত্রী, আইনমন্ত্রী, কি বলেছেন যখন তিনি শুনেছেন যে ক্যাশ প্যাটেলকে FBI দায়িত্ব দেওয়া হচ্ছে? দিস ইজ হোয়াট হি সেড। আমি এক্সাক্ট কোট করছি। তিনি বলছেন যে Cash Patel has virtually no experience that would qualify him to be at the highest level of the world's preeminent law enforcement agency. FBI সবচেয়ে 1 নম্বর law enforcement agency, কোনো অভিজ্ঞতা নেই, যোগ্যতা নেই। The very idea of moving Patel into a role like this showed a shocking detachment from reality. বাস্তবতা থেকে বিচ্যুতি। তিনি ট্রাম্পের কথা বলছেন। এতে আমরা বুঝি যে
ঘটনাটা কি ঘটছে। তবে যে কথাটা আমরা শুরু করেছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের সম্পূর্ণ অধিকার আছে, কিন্তু তিনি জিতেছেন তার পছন্দের লোক বাছাই করতে। আমাদের কাজ হবে বাইরে থেকে ফাইন কম খুব ভালো সরু চিরুনি দিয়ে বাছাই দেখা এই লোকগুলি কে, কি করতে পারে, তাদেরকে অ্যাকাউন্টেবল করার দায়িত্বটা কিন্তু আমাদের। তাদেরকে দায়িত্বের কথা আমরা বলি, শাসনতন্ত্রের কথা বলি, আমরা বলি আইনের বিচারের কথা বলি আমরা, যাতে এই আইনের বিচারটা তারা মেনে চলে। শুধুমাত্র ট্রাম্পের নিজস্ব উইমস, তার খেয়াল খুশি দিয়ে দেশ না চলে, দায়িত্বটা কিন্তু আমাদের ঘাড়ে পড়তেছে। আমরা প্র্যাকটিক্যালি এখন হয়ে পড়েছি দ্য ফিফথ স্টেট। ওর তো আর ধরা যাক এই সব মিলে 4টা স্টেট ডোনাল্ড ট্রাম্পের নিয়ন্ত্রণে আছে, আমরা হয়ে পড়েছি 5 নম্বর। যে 5 নম্বর একমাত্র ডোনাল্ড ট্রাম্পকে এবং তার ক্যাবিনেটকে বারবার মনে করে দেবো আমরা, এই তোমার প্রতিশ্রুতি ছিল, এই তুমি করছো, এবং এর ফলে এই ক্ষতি আমাদের হচ্ছে। ভালো হলে অবশ্যই আমরা ওয়েলকাম করব, ভালো হলে অবশ্যই। এবং আমি কিন্তু ওপেন মাইন্ডেড, আমি বলছি আমি মনে করি যে ডোনাল্ড ট্রাম্পের সম্পূর্ণ অধিকার আছে নিজের লোককে বাছাই করবার। শুধু আমার ভয় হচ্ছে যে এমন লোক তিনি বাছাই করছেন যোগ্যতার কারণে নয়, তাদের দক্ষতার কারণে নয়, তাদের লয়ালটির কারণে, আপনি বলেছেন তার চাঁদা দেবার কারণে, এবং তারা একটি কথা প্রতিবাদ করবে না এই কারণে। আমি যেটা মনে করে দিই, তার প্রথম টার্মে ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার মিট করেন FBI এর প্রধান জিম কমির সাথে, প্রথম কথা ছিল আর ইউ উইথ মি অর এগেইনস্ট মি, তুমি আমার সাথে আছো তো, প্রথম কথাটা। ট্রাম্প কমি উত্তর দিতে পারেননি, পরে তিনি লিখেছেন আমার প্রধান দায়িত্ব হচ্ছে শাসনতন্ত্রের প্রতি, প্রেসিডেন্টের কাছে ব্যক্তিগতভাবে আমার কোনো দায়িত্ব নাই, আমার কমিটমেন্ট হচ্ছে আমেরিকান শাসনতন্ত্রের উপরে। অথচ ট্রাম্প দাবি করছিলেন তার কাছে তুমি আমাকে পার্সোনালি কমিট করছো কিনা। দ্যাটস রিয়েলি ওয়ারিং। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।